হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এইচভ্যাক এর গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট নিয়ে। As like chillers, BRF, split AC, multi-split, cold room and etc. সো বেসিক্যালি এই প্রোডাক্টগুলো অ্যাপ্লিকেশন ওয়াইজ ইউজ করা হয়। যেমন আপনি একটা রুমের মধ্যে একটা বাসা করছেন, সেই বাসার মধ্যে এসি লাগাবেন। সেক্ষেত্রে আপনার বাসাটা যদি আরবান এরিয়ায় হয়, সার্ভিসের কিছু ইস্যু থাকে, তাহলে আপনি লোকাল স্তর ডিলারের কাছ থেকে এসি কিনবেন। সেটা আপনার জন্য ভালো হবে, কারণ আপনি সার্ভিসটা সেখান থেকে পাবেন। এরপরে যদি আপনি কোনো ফ্যান্সি লাক্সারিয়াস 3 থেকে 4 হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি ভিআরএফ লাগাইতে পারেন। বাংলাদেশে লটস অফ ব্র্যান্ড অ্যাভেলেবল। সো এক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যেমন আপনি আপনার বাসায় ডাক্টেড টাইপ ইনডোর ইউনিট লাগাচ্ছেন, সেক্ষেত্রে সার্ভিসের জন্য আপনাকে মিনিমাম এরিয়া কনসিডার করতে হবে, কারণ এই মেশিনটা সার্ভিস করতে হবে, অনেকগুলো সেন্সর আছে চেঞ্জ করতে হবে, যেগুলো হয়তো বা একটা সময় যে আপনাকে পরিবর্তন করতেই হবে। তখন আপনার সিলিং ডিসমেন্টালিং করতে হবে, এটা আপনার জন্য লটস অফ ইস্যু এবং মানি ড্রেন আউট হয়ে যাবে। এরপরের বিষয় হচ্ছে আপনি আউটডোরটা যেখানে লাগাচ্ছেন, সানলাইট যেন বেশি পরিমাণে না পড়ে এবং আউটডোরের সার্ভিসের জন্য যেন যথেষ্ট এরিয়া থাকে। সেকেন্ড, আপনি একটা কমিউনিটি সেন্টার করতেছেন। কমিউনিটি সেন্টারের ক্ষেত্রে যেটা হয় যে ডাবল হাইট এরিয়া থাকে, অনেক ক্ষেত্রে অনেক লম্বা এরিয়া। তো ডাবল হাইট এরিয়ার ক্ষেত্রে বা ইভেন্চুয়ালি বাসার যে ড্রয়িং স্পেস থাকে, এটা ডাবল হাইট এরিয়া থাকে। তো ডাবল হাইট এরিয়ার ক্ষেত্রে অনেকেই করে কি ডাক টাইপ দিয়ে আপনার ওখান থেকে সিলিং করে দিচ্ছে, সরি সিলিং নর্মালি লিনিয়ার গ্রিল দিয়ে সাপ্লাই দিচ্ছে। এখন ডাক্টের টাইপ ইনডোর ইউনিটটা থাকতেছে আপনার 24 ফিট হাইটে। সো যখন আমার প্রজেক্টটা শেষ হচ্ছে, ওখানে আমাদেরকে কি করতে হচ্ছে, স্কেপ হোল্ডার দিতে হচ্ছে। স্কেপ হোল্ডার দিয়ে তখন আমাদেরকে ইনডোর গুলো সার্ভিস করতে হচ্ছে। সো ইটস রিয়েলি টাফ ফর রেসিডেন্স প্রজেক্ট, স্পেশালি ফর এ রেসিডেন্স। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্য কোনো কিছু আমরা কনসিডার করতে পারি, অ্যাজ লাইক ফ্লোর স্ট্যান্ডিং ইউনিট বা ফ্লোরের মধ্যে রাখা যায় এরকম কিছু ইউনিট ডাবল হাইট এরিয়ার জন্য। আর অথবা কাছাকাছি যদি আমরা আহ, অন্য কোনো ভাবে চিন্তা করতে পারি, যে ডিফিউজার দিয়েও করা যায়, কিন্তু এই ডাবল হাইট এরিয়ায় আসলে এই ধরনের ডিফিউজার ইউজ করে পরবর্তী সার্ভিসের ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক প্রবলেমের মধ্যে পড়ে। বিশেষ করে ওয়াটার ড্রপিং এর একটা মারাত্মক ইস্যু থাকে। ওকে, এরপরে আমরা বিআরএফ নিয়ে কথা বলার পরে কথা বলবো চিলার নিয়ে। সো বেসিক্যালি আপনার যদি একটা 200 টনের চিলার হয়, আপনি কখনোই স্ক্রু টাইপে যাবেন না। যদি আপনার 24/7 প্রোডাকশনের প্রয়োজন না হয়, একটা অফিস, আপনি স্ক্রু টাইপে যাবেন না। তখন আপনি স্কল কম্প্রেসর নেবেন, মিনিমাম 4টা একটা চিলারে যদি কম্প্রেসর থাকে। সেক্ষেত্রে লং টাইমে হবে কি, আপনার কখন একটা কম্প্রেসর চলে গেল, তখন আমি কম্প্রেসরটাকে চলে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে কম্প্রেসরটা চেঞ্জ করতে আপনার অনেক টাকা কস্টিং চলে যাবে। যদি আপনি স্কল কম্প্রেসরে যান, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ইজিলি এটা চেঞ্জ করতে পারবেন এবং কম টাকার মধ্যে হয়তো বা আপনার সার্ভিসের কাজটা হয়ে যাবে, রেগুলার সার্ভিসটা আপনি পাই যাবেন। আর চিলার সিলেকশনের ক্ষেত্রেও অনেক হিসাব থাকে। তো সেক্ষেত্রে আপনার ইনডোর লোড অনেক কিছু ডিপেন্ড করে, এবং সব থেকে বেশি যে জিনিসটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। অফিসের জন্য হইলে আমার মনে হয় না মেজর স্ক্রুটাইপ চিলারে যাওয়া আপনার উচিত। আমি মনে করি আমি স্টল চিলার নিতে পারেন। হ্যাঁ, 24/7 ইজ র্যান্ডম প্রোডাকশন, অ্যাজ লাইক গার্মেন্টস অর টেক্সটাইলের যে এরিয়াটা আছে, যে এরিয়ার মধ্যে মনে করেন যে প্রিন্টিং মেশিন আছে, সুইং মেশিন আছে, অনেক ধরনের কাজ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি চিলারে যান। চিলার ইজ গুড অ্যাপ্লিকেশন ফর ইউর ইউজার পারপাস, এবং আপনার পারপাসটা সার্ভ হচ্ছে। সো আমার লাস্ট অভিজ্ঞতা হচ্ছে, আমি 6 থেকে 7 মাস নারায়ণগঞ্জে প্রায় 24টা ফ্যাক্টরি ভিজিট করেছি। এর মধ্যে ইভাপোরেটিভ কুলার সিস্টেম বিভিন্ন ফ্যাক্টরিতে দেখছি, গ্রেন বিল্ডিং যেমন প্লান্ট ফ্যাশনে দেখলাম, বেশ কয়েকটা জায়গায় দেখলাম। সো ইভাপোরেটিভ কুলিং সিস্টেম আমার মনে হয় না বাংলাদেশের জন্য এই অ্যাপ্লিকেশনটা যথাযথ উপযুক্ত, বিকজ দ্য ফাইন ডাস্ট ফাইন ডাস্ট যায়, এটা বন্ধ হয়ে যায় টোটালি, এবং ভিতরে আর্দ্রতা বেড়ে যায়, কারণ আমাদের অলরেডি বর্ষার সময় আর্দ্রতা 90+।
তো গরমের সময় এটা চালানো খুব ইনডোর এনভায়রনমেন্টের জন্য ভেরি ব্যাড, স্যাঁতসেঁতে একটা পরিবেশ তৈরি করে। তো এই ক্ষেত্রে আহ, মনে হয় যে ইভাপোরেটিভ কুলিং এর বিকল্প কিছু চিন্তা করা উচিত। অ্যাজ লাইক আপনি চিন্তা করতে পারেন যে ইভাপোরেটিভ কুলার না নিয়ে এই জায়গাটাতে আপনি যদি ভেন্টিলেশন করতে পারেন, ভেন্টিলেশন ইজ এ গুড অপশন। অ্যাজ লাইক আপনি যদি চিন্তা করেন ভেন্টিলেশনের মধ্যে আপনি জেট ফ্যান দিয়ে বড় স্পেস হইলে সেক্ষেত্রে জেট ফ্যান নিতে পারেন ফ্যাক্টরির মধ্যে, সাউন্ড নয়েজটা কম হবে। এর বাইরে আপনি নরমালি ডাক দিয়ে ভেন্টিলেশন করতে পারেন। আর যদি আপনি অ্যাকচুয়াল সলিউশন চান, দেন আপনি ওয়াটার কুল চিলারে অবশ্যই আপনাকে যাইতে হবে। অ্যাজ ফ্যাক্টরি রিকোয়ারমেন্টের জন্য অবশ্যই ওয়াটার কুল চিলার কুলিং টাওয়ার আপনার জন্য বেস্ট অপশন। সো অযথা আপনি ইভাপোরেটিভ কুলার নেবেন বা স্প্লিট এসি নেবেন, এটা আপনার জন্য সমাধান না। আইদার আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যদি এই ধরনের চাহিদা থাকে তাহলে আপনি প্যাকেজ টাইপ নেন। প্যাকেজ টাইপও ইজ এ গুড অপশন ফর ডাক্টিং করে দিবেন। ডাক্টিং করে দিয়ে আপনার দেখা যায় যে আপনার জন্য ভালো একটা সমাধান হবে। তো বেসিক্যালি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। এই ব্যাগে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, লাইক চিলার, বিআরএম, স্প্লিট এসি, মাল্টি স্প্লিট, প্যাকেজ টাইপ, লটস অফ প্রোডাক্ট। এবং এই গুরুত্বপূর্ণ অংশ ভেন্টিলেশন। তো কোথায় আপনার ভেন্টিলেশন সুইটেবল হবে, কোথাও আপনার স্প্লিট এসি সুইটেবল হবে, কোথাও আপনার ভিআরএফ অর চিলার। তো ইচ এন্ড এভরিথিং সবকিছু বুঝে আপনার একটা অ্যাপ্লিকেশন চুজ করতে হবে। আর এই পর্যায়ে একটু শেষ বলতে চাচ্ছি যে রেফ্রিজারেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশে এখন পর্যন্ত R134, R22 অনেক ধরনের রেফ্রিজারেন্ট আছে। বর্তমানে R410 ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, R32 এখন মেশিন গুলোতে ইউজ হচ্ছে। কিন্তু R410 দুইটা রেফ্রিজারেন্টের আপনার মিশ্রণে বানানো। সো উইদাউট ভ্যাকুয়ামিং যদি কোনো মেশিন এই ধরনের রেফ্রিজারেন্ট চার্জ করা হয়, সেক্ষেত্রে মেশিনটা হাই টেম্পারেচারে চলে যায়। তার যে ডিসচার্জ করার ক্ষমতা সেটা সে হারায় ফেলে। লো প্রেসার বারবার হাই প্রেসার কাট আউট করে। কোনো এক সময় যায় দেখা যায় যে তার RLA আর ম্যাচ করে না, রানিং লোড এম্পায়ারটা সুপারসিডেড করে। ইচ লাস্ট টাইমে যায় দেখা যায় যে কম্প্রেসরটা ড্যামেজ হয়ে যায়। সো আমার সার্ভিস লাইফে অল্প সময়ের সার্ভিস লাইফে আমি যা যা দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। আর এই কন্টেন্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করা এবং ডেইলি লাইফে একটা এনজয়েবল পার্ট হিসেবে এটা নেওয়া। সাপোর্ট করলে হয়তো বা আমি আরো কিছু ভালো কন্টেন্ট বানাবো। সালাম আলাইকুম।